This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাউরিয়া নর্থ জুট মিল আমার কাছে আজকে হটস্পট। কেন বলছি? এই জুট মিলে এক শ্রমিককে র্যাগিং করা হয়েছে, যেটা অন্যান্য শ্রমিকরা ইয়ার্কি ঠাট্টা বলে আখ্যা দিচ্ছেন। কিন্তু আমি কেন র্যাগিং বলছি? একটা মানুষকে দীর্ঘদিন ধরে মানসিক হেনস্থা করা হয়েছে, একটা মানুষকে দীর্ঘদিনভাবে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, কিন্তু গতকাল রাতে সেই হেনস্থার ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছয় যে আজ সকালে তার মৃত্যু হলো। কি হয়েছে জানেন? হাওয়া দেওয়ার পাইপ, যেটা কাজে ব্যবহার করা হয় কারখানার ভেতর, মিলের ভেতর, সেই হাওয়া দেওয়ার পাইপ মলদ্বারে ঢুকিয়ে তাকে হাওয়া দেওয়া হয়েছে। এখানেই থামেনি, সে যখন পালাতে যায় আরো বেশ কয়েকজন ধরে তাকে আনে, আবারও হাওয়া দেওয়া হয়। ভাবছেন এত বড় একটা ঘটনা? সকাল 6:30 আজকে সেই মানুষটার মৃত্যু হয়। এখনো পর্যন্ত ম্যানেজমেন্টের পক্ষ থেকে কি স্টেপ নেওয়া হয়েছে? একটা জেনারেল ডায়েরি করা হয়েছে। এটা র্যাগিং না তো কি? এটাতে তো সমান অপরাধী হচ্ছে কর্তৃপক্ষ, সমান অপরাধী যারা ঘটনাটা ঘটিয়েছে, আর সমান অপরাধী যারা ঘটনাটা দেখেছে, কেউ আটকাতে পর্যন্ত আসেনি। তাই আমার মনে হলো আজকে এই বিষয়টাকে নিয়ে একটু কাজ করা যাক, সচেতন করা যাক মানুষকে, যে ইয়ারকে এমন পর্যায়ে না করতে যাতে একটা মানুষের মৃত্যুর ঘটনা ঘটতে পারে। একটা মানুষ যার উপর তার পরিবার নির্ভরশীল, সেই পরিবারটা স্বজনহারা হয়। চল, আপনাদের মিলে কি হলো এটা? কোনটা? এই যে কি জানি, আমরা তো গেটে থাকি, ভেতরের খাবারটা তো জানি না বেটা কি হয়েছে। মানে এমনি মিলের ভেতরে কেউ আছেন যিনি বলতে পারবেন এটা নিয়ে? অফিশিয়ালস? আচ্ছা, এমনি কাজ কর্ম হচ্ছে ভেতরে? ও কোন ডিপার্টমেন্টে কাজ করতো? সাবির কোন ডিপার্টমেন্টে কাজ করতো যে মারা গেছে? যে করেছে এই ঘটনাটা তাকে অ্যারেস্ট করেছে? কি জানি, আমি তো বলতে পারছি না ঠিক। যে করেছে তাকে অ্যারেস্ট করেছে? সাবিরের সঙ্গে যে দীর্ঘদিন এই ধরনের ঘটনা ঘটছে, সে মিল কর্তৃপক্ষকে জানিয়েছিল বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। তবে মিল কর্তৃপক্ষ বিষয়টিতে খুব একটা নজর দেয়নি। আজ সাবিরের মৃত্যুর পর মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা জেনারেল ডায়েরি করা হয়েছে। কিন্তু তাতে কি হলো? আজ যার সঙ্গে, মানে আজ সাবিরের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, এই বিষয়টাকে যদি আগেই গুরুত্ব দিয়ে দেখা হতো, তাহলে হয়তো সাবিরের মৃত্যু হতো না, সাবিরকে এইভাবে হারাতে হতো না তার পরিবারকে। আপনি কি জুট মিলে কাজ করেন? হ্যাঁ দাদা, একটু কথা বলা যাবে? ওকে নিয়ে কি এমনি খুব মজা টজা করা হতো? এমনি যে কোনো ডিপার্টমেন্টে ঢুকে মানে ইয়ার্কি ফচকামি সকলেই করে। কিন্তু এই যে এইভাবে হবে কেউ বুঝতে পারে। হ্যাঁ, এর আগেবার মিলে হয়েছিল। আচ্ছা, মিলে হয়েছিল, মানে এইটা ইয়ার্কি ফচকামি হয়েছে, কি করে হয়েছে এটা বলা যাচ্ছে না। হ্যাঁ, সমস্যা এটাই হচ্ছে। ইয়ার্কি করে এরকম হয়েছে। কি করে ওদের কাপড় তুলে দেয় কাজ করতে করতে। হ্যাঁ, এরকম কিন্তু কাজের জায়গায় এরকম ইয়ার্কি হতে পারে, সেটা সমর্থন করেন আপনারা? মেনে নিতে পারেন না যে এরকম ইয়ার্কি হবে, একটা মানুষ মরে যাবে? না, আমরা মানব না। মিলের ভিতরে ঢোকার চেষ্টা করলাম, আমি কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলার চেষ্টা করলাম, কিন্তু না, তারা কোনো রকম ভাবে অনুমতি দিচ্ছে না। তবে বাইরের লোকের সঙ্গে কথা বলে বোঝা গেল যে এরকম ধরনের ইয়ার্কি হতেই থাকে। তবে অন্য মিলে ঘটেছে, এই মিলে এরকম মৃত্যুর ঘটনা ঘটেনি। আগে যে মিলে ঘটেছে তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সে প্রাণে বাঁচে। কিন্তু এই ধরনের বিষয়গুলোকে এতটা প্রশ্রয় দেওয়া হয় কি করে, যেখানে একটা মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে? সেটাই তো ঘটলো সাবিরের ক্ষেত্রে। আমি একটু সাবিরের বাড়ি যাই, কারণ বিকেল 5টা নাগাদ এই মিলের অন্যান্য শ্রমিকরা বেরোয়, শিফট চেঞ্জ হয়, তখন আমি এই জায়গায় আসবো যদি তাদের সঙ্গে কথা বলা যায়। তাকে যে এরকম ভাবে শারীরিক হেনস্থার শিকার হতে হয় শুধুমাত্র মিল কর্তৃপক্ষ না, সে তার পরিবারের সদস্যদেরও জানিয়েছেন। কিন্তু আজকে এই ঘটনার পর তার পরিবারের লোকজন কি বলছে, একবার তার সঙ্গে কথা বলা যায়। সাবিরের স্ত্রী হন, আগে কোনোদিনও এরকম কিছু বলেছিল যে ওকে অফিসে কি করে, শ্রমিক মানে অন্যান্য যারা ওর সহকর্মীরা রয়েছে, কিভাবে কি করে ওকে অত্যাচার করা হতো? আমাকে বারবার এসেই বলতো এরকম কাপড়ের থুলি করে যে ফেঁসুর কাজ করে ছুঁড়ে মারবে, পোতা পায়ে জুতো ধরে টানবে, পোতা মাকুলিয়ে সেই ফেঁসুর ভিতরে দিয়ে দেবে, আজকে সাহেব দেখবে না যেন কাজ দেয়। আচ্ছা, রোল নিয়ে তার ভিতরে দিয়ে দেবে। আমাকে সে বলে, আমি বলি তুমি আমাকে বলতে যাও, তুমি সাহেব বাবুদের বলতে পারো না? এই কত কষ্ট করে তুমি কাজে লেগেছো, তা বলতে যে আমাকে না ওরা কাজে করতে দেবে না, জানিস।
তা আমি খালি পেটের জ্বলনে বলে করি, নাহলে আমায় যা জ্বালাই ওরা, আমি কাজ করতে পারবো না। এই মিলে উনি 25 বছর কাজ করছেন। আমি ওখানকার লোকজনের সঙ্গে কথা বললাম, উনি নাকি আগে তাঁতের ডিপার্টমেন্টে ছিলেন আর এখন মনে হয় পাটের ডিপার্টমেন্টে লেগেছেন। এই নতুন ডিপার্টমেন্টে ঢোকার পরে কি অত্যাচারটা বাড়ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারা কারা করে, কারণ নাম না না, আমাকে কিন্তু নামগুলো বলেনি, মানে কারা কারা করে। আমি হসপিটালে গেলাম, হসপিটালে যেতে আমাকে বললো, আমি বলি কী করে এমন হলো তোমার? বললো আমার দেখো না, আমি টিফিনে যাচ্ছিলাম, আমাকে দেখে সে কী হওয়া দেবার বলে না, সেই নিয়ে জোর জবস্তি করে আমাকে দিতে গেছে। আমি কি করুন, আমি চলে যাচ্ছি রে, আমি চলেও ঘেন, আমাকে জোর করে টেনে নিয়ে এসে আবার আমাকে দিয়ে দিল, দিতে আমাকে ছাড়লো নি, আমাকে এরকম ক্ষতি করলো। কিছু জানতে পেরেছেন কে কারা ঘটেছে এই ঘটনাটা? ঘটনাটা ঘটিয়েছে বলতে মিল থেকে হয়েছে, কোনো শ্রমিকই ঘটিয়েছে, ঠিক আছে। এবং আমার শুনে মনে হলো ওনাকে চেপে ধরে আবার টেনে আনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এরকম মানে ইয়ার্কির ছলে জিনিসটা ঘটিয়েছে, এবং সেটা মনে হয় একজন ইনভলভ নয়। সেটা তো এখন একজনের কথা আমরা শুনলাম। হ্যাঁ, তবে আমাকে লেগেছে বলে আমি সরে গেছি রে, তবু ওরা আমাকে ছাড়ে না, আমাকে জোর করে লেসি আমাকে আবার দিয়ে দিল রে, আমাকে জোর জবস্তি দিয়েছে রে। মানে তার মানে পুরো পরিষ্কার হচ্ছে যে ঘটনাটাতে একজন ইনভলভ নয়, কারণ উনি বলেছেন যে ওরা তার মানে একজন নয়। যেহেতু হ্যাঁ এটাই হওয়া উচিত, ওরা মানে সঙ্গে কেউ আছে, একার পক্ষে সম্ভব নয়। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ব্যক্তি করেছে তার শাস্তি হোক, এবং এনার যে চলে গেল ম্যানেজমেন্টের কাছে আমরা এটাই চাইবো যে এনার পূর্ণাঙ্গ জিনিসটা যেটা পাওনা করি বা মিল থেকে যতটুকু সহযোগিতা করুক, যাতে এই পরিবারটা সুষ্ঠুভাবে বাঁচতে পারে। এই পরিবারে কে কে আছেন? এই পরিবারে কে কে? মেয়ে তো মাধ্যমিক পরীক্ষার্থী মনে হয়, পরীক্ষা মানে আজকে কি হ্যাঁ পাঠানো পরীক্ষা দিতে গেছিল, পরীক্ষা দিতে পারেনি, মানে সেন্সলেস হয়ে যাচ্ছে, ওখান থেকে চলে পরীক্ষাটা দিতে পারলো না। আমার ছেলেও আছে, মানে একটা ছেলে একটা মেয়ে, আর ওনার পরিবারটা পুরোপুরি ওনার রোজগারেই নির্ভরশীল। হ্যাঁ ওনার রোজগারই নির্ভরশীল, তাহলে মিল কর্তৃপক্ষের তরফ থেকে কি কোনো রকম সাহায্য পেয়েছেন এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে আশ্বাস দিয়েছেন, পরে কি হয়। এই সাবিরের মতো চকমধু গ্রামের অনেকেই রয়েছেন যারা এই বাউরিয়া নর্থ জুট মিলে কাজ করেন। তাদের অভিজ্ঞতাটা একটুখানি জেনে নি যে তাদের সঙ্গেও কি এরকম ধরনের কোনো রকম ইয়ার্কি ঠাট্টা হয়েছে, তার শারীরিক হেনস্থার পর্যায়ে পৌঁছেছে, তার মানসিক হেনস্থার পর্যায়ে পৌঁছেছে। কারণ সাবির মোল্লা শুধুমাত্র পেটের টানেই রোজ ওখানে ছুটে যেত, না হলে তাকে এমন অত্যাচার করা হয়েছে যে তিনি কাজে যেতে চাইছিলেন না। আপনারা কোন ডিপার্টমেন্টে কাজ করেন? ববি। তো আপনাদের ডিপার্টমেন্টে কি এরকম ইয়ার্কি ঠাট্টা হয়? না, এরকম ইয়ার্কি হয় না। এমনি কাজের জায়গায় ছোটখাটো মজা হতে পারে। হ্যাঁ, কাজের জায়গায় হতে পারে, এইরকম ইয়ার্কি হয় না। আমরা ও তাঁতে ছিল, আমি তাঁতে ছিলাম, ও গেছে পাট ঘরে, আমরা গেছি ববিনে। আচ্ছা, আর ও আপনাদের সঙ্গে কোনোদিনও শেয়ার করেছিল? দেখ আপনারা যেহেতু একসঙ্গে অনেকদিন, একটু সাদা সিধে লোক ওর সঙ্গে একটু লাগতো সব ছেলেরা। আচ্ছা, ইয়ার্কি করছো সবাই, কিন্তু ইয়ার্কিটা এই ইয়ার্কিটা এমন ইয়ার্কি করে মানুষ একটা মৃত্যু হয়ে যাবে, এটা ভালো। আমরা চাই ম্যানেজমেন্ট দেখুক, একটা ওয়ার্কার 8 ঘন্টা ডিউটি করবে, তার সিকিউরিটি কে নেবে? ম্যানেজমেন্ট নেবে। সে সিকিউরিটির দায়িত্ব ম্যানেজমেন্টকে নিতেই হবে, নাহলে এরকম চলতেই থাকবে। কতজন শ্রমিক তাও এই জুট মিলে কাজ করেন সমস্ত শিফট মিলিয়ে? হ্যাঁ 10-12 হাজার হবে, 3 শিফট মিলিয়ে। 3 শিফট মিলিয়ে 10-12। দেখুন, এটা ঠিক যে 10-12 হাজার শ্রমিক একজন করে দেখা সম্ভব নয় কে কি করছে, কিন্তু এই ঘটনা আগে ঘটেছে, আবার ঘটলো, তখন তো বিষয়টাতে নজর দিতেই হবে। সেই নজরটা কি কোথাও অভাব ছিল? অভাব ঠিক বলতে পারবো না, তার কারণ হচ্ছে সাহেব যখনই সাহেবের চোখে পড়ে যে ওনার সঙ্গে ইয়ার্কি কেউ করছে, সাহেবরা মানা করেন, নিষেধ করেন, তবে ওয়ার্কার অনেকে আছে শোনে না। তদন্ত করে যারা এর সঙ্গে জড়িত উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। নজরদারির তো অভাব ছিল, নজরদারির অভাব না থাকলে একটা মানুষকে এরকম বারবার হেনস্থা করা সম্ভব নয়। সেই নজরদারির অভাব যেহেতু ছিল, সেই গাফিলতিটা পূরণ করতে হবে, কারণ না হলে প্রশ্ন উঠবে সাবিরের এই মৃত্যুর দায় কার, সেই দায় কি কেউ নেবে? সেই প্রশ্ন ইতিমধ্যে উঠছে। চলুন আবারও আমাকে জুট মিলে ফিরে যেতে হবে, কারণ সাবিরের সঙ্গে সেদিন যারা কাজ করেছেন তারা এই মুহূর্তে জুট মিলে ঢুকবে আর কিছুক্ষণ পরই। দেখি কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয় কিনা।
একটা শিফট শেষ হবে আর একটা শিফট শুরু হবে, কিন্তু এই মিলের চেহারা দেখে মনে হচ্ছে যে একটা মানুষের মৃত্যুর ঘটনা ঘটে গেছে এই মিলের ভেতরে, এবং কয়েকটা মানুষের ইয়ার্কির জন্য দেখে মনে হচ্ছে না। কারণ এখনো পর্যন্ত কর্তৃপক্ষ সামনাসামনি কোনো কথাই বলতে চাইছে না, তারা তাদের পরিচয় গোপন করছে না। আর আমার কাছে এখনো পর্যন্ত যা খবর রয়েছে, এই মৃত্যুর ঘটনার পর শুধুমাত্র একটা জেনারেল ডায়েরি হয়েছে। কিন্তু একটা মানুষের মৃত্যুর পর কি সেটা জেনারেল ডায়েরি হয়? স্পেসিফিক কারোর বিরুদ্ধে যদি ম্যানেজমেন্টের পক্ষ থেকে সঠিকভাবে বিষয়টাতে নজর দেওয়া হয়, তাহলে তো যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের নাম নিয়ে এফআইআর করা হবে, যাতে সেই মৃতের পরিবার সঠিক বিচার পায়। সেইটা কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে তথ্য নেই যে কোনো রকম এফআইআর দায়ের হয়েছে। দাদা, এটাতে কি এখনো এফআইআর হয়েছে না জেনারেল ডায়েরি হয়েছে? কেন ম্যানেজমেন্টের কি দায় নেই উত্তর দেওয়া? আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? আমি সুইপার ডিপার্টমেন্টে আছি। আচ্ছা, সুইপারদের হেড। আচ্ছা, লেবার হেড মানে এই মিলে যে কজন শ্রমিক আছে প্রত্যেকের হেড, মানে উনি সুইপারেরও হেড, শ্রমিকদেরও হেড, তাই তো? আচ্ছা, আর ম্যানেজার কে এখানে আপনাদের? ম্যানেজার আছে, সে তো সব বাইরে হেড, মানে পুরো ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টের মাথা উনি ডিপার্টমেন্টের, মানে আমি এক কথা ওনাকে ম্যানেজার বলতে পারি, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে উনি ম্যানেজ করেন, তাই তো? এটাই হচ্ছে ব্যাপার। দেখলেন তো, যিনি শুধুমাত্র নিজেকে সুইপারের হেড, আমি জানি না উনি সুইপারের হেড বলে নিজেকে কি প্রমাণ করতে চাইলেন, মানে সুইপার মানে তাদেরকে খুব নগণ্য জায়গা রেখে সেই বিষয়টা প্রমাণ করতে চাইলেন যে আমি খুব ছোট একটা ডিপার্টমেন্টে মাথা। কিন্তু আমি শ্রমিকদের সঙ্গে কথা বলে যেটুকুনি বুঝতে পারলাম যে প্রত্যেকটা ডিপার্টমেন্টকেই কোঅর্ডিনেট করেন ইনি, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের শ্রমিকদের মাথা তিনি। এই জায়গাটাতেই এক একটা ছোট গ্যাপ থাকে যে যদি ওনাদের পক্ষ থেকে সত্যিই সদর্থক ভূমিকা নেওয়া হয়, যদি ওনারা সত্যি এই বিষয়টা নিয়ে সচেতন, তাহলে তো না বলার কিছু নেই, মানে মানুষ প্রতিক্রিয়া দেবে। এইগুলো তো পুলিশ প্রশাসনের কাজ, কাজ তো পুলিশ করবে। ব্যাপারটা হচ্ছে মিল কর্তৃপক্ষের তরফ থেকে সঠিকভাবে বিষয়টাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা। যার ফ্যামিলি হারানো সে তো সাজা পাচ্ছে, একটা মানুষ মরে গেল, মজাটাই সাজা হয়ে গেল। এটা হচ্ছে চটকল, একটু ইয়ার্কি ফেয়ার্কি না হলে হবে না, কিন্তু এরকম ধরনের ইয়ার্কি সম্পূর্ণ মানে একদম মানে বেকারভাবে ইয়ার্কি হয়েছে, অন্যায়ভাবে ইয়ার্কি হয়েছে, এইটি আমি বলবো। আমরা কাজের জায়গায়, স্কুল কলেজে ইয়ার্কি করি মুখে মুখে, কিন্তু এই ইয়ার্কিকে আমি র্যাগিং কথাটা কেন বলছি বলুন তো? মানসিক হেনস্থা হতো, শারীরিক হেনস্থা হতো। কোন ধরনের মানসিকতা থেকে এই অফিসের জায়গায়, স্কুল কলেজের জায়গায় এই ধরনের ব্যাপক রকমের অত্যাচারের ঘটনাটা ঘটে? যারা এই অত্যাচারে ইনভলভ, যারা বলছি, কারণ সাবির মারা যাওয়ার আগে তার স্ত্রীকে বলেছে ওরা আমার সঙ্গে এই ঘটনাটা ঘটিয়েছে, ওরা আমাকে টেনে এনেছে, আমি পালাতে গেছিলাম, ওরা আমাকে টেনে এনেছে। তার মানে একজন না বেশ কয়েকজন ইনভলভ। একই রকমের মানসিকতা কি করে এতজনের মধ্যে ঘটতে পারে? কোন মানসিকতা থেকে এই ঘটিয়েছে? চিকিৎসক এবং মনোবিদ তারা কি বলছেন এই ঘটনা সম্পর্কে শুনুন। কিন্তু মজার ছিল যে মানুষটাকে এই জোকার পরিপূর্ণ করা হলো, তার মধ্যে রয়েছে একটা দুর্নিবার সাইকোলজি, এবং সেক্ষেত্রে আমাদের যে আদিম প্রবৃত্তি, যেটাকে আমাদের সিগময়েড ফ্রয়েড বলেছেন ঈদ, সেই ঈদ হচ্ছে একটা ইরেজিস্টিবল ডিজায়ার, যেখানে মজার ছিল একটা মানুষকে আমরা এভাবে প্র্যাঙ্ক করতে গিয়ে তার জীবনে কত বড় ক্ষতি নিয়ে আসতে পারি। আপাত নজরে যে কোনো ঘটনায় প্রাথমিকভাবে ভীষণ ছোট মনে হয়, এরকম হতেই পারে, কিন্তু এটা যে ছোট ঘটনা নয় তার পরিণতি দেখলে বোঝা যায়। একটা মানুষের মলদ্বারে হাওয়া দেওয়ার পাইপ ঢুকিয়ে তাকে হাওয়া দিয়ে দেওয়া, সে যখন বাধা দিচ্ছে তাকে আবার টেনে এনে সেটাকে আবার করা, তাহলে সেটা অত্যাচারের পর্যায়ে পড়ে, এবং তার পরিণতিতে সাবির মোল্লার মৃত্যু পর্যন্ত হলো। এরপরেও কি কর্তৃপক্ষের হুঁশ ফিরবে? এরপরেও যে শ্রমিকরা তার সঙ্গে ঘটনাটা ঘটিয়েছে, যারা দেখেছে, তারাও তো সমান দোষী, কারণ তারাও আটকাতে আসেনি। তাদের কি হুঁশ ফিরবে? এই প্রশ্নটাকে আজকে শেষ করলাম, কিন্তু নিউ জুট মিলে এই ঘটনা ঘটার পর আবার যখন এখানে ঘটেছে, তাহলে বলবো কড়া স্টেপ নেওয়া উচিত, কড়া পদক্ষেপ নেওয়া উচিত, যাতে মানুষের মনে ভয় জন্মায়, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটাতে হয়, একটা পরিবারের মানুষকে, রোজগেরে মানুষকে না হারাতে হয়। যাই হোক, আজ এখানে শেষ করছি। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলার সঙ্গে থাকুন। বহরমপুরে ফের প্রকাশ্যে বিজেপির কোন্দল। বিজেপি মন্ডল সভাপতি বদল নিয়ে ক্ষোভ, জেলা সভাপতি এবং সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভ দলেরই কর্মীদের একাংশের। মুর্শিদাবাদের বড়েয়ায় ব্যাপক বিক্ষোভ বিজেপি কর্মীদের। দলের পুরনো কর্মীদের বঞ্চিত করে নিজের পছন্দের লোককে পদ দেওয়ার অভিযোগে বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ। আমাদের বিজেপির যেটা সংবিধানে আছে, 3 বছরের আগে কোনো সদস্য সভাপতি নির্বাচিত হয় না,
কিন্তু এখন দেখা গেল যে এখন প্রাথমিক সদস্য এখনো পর্যন্ত বিজেপি কোনো মিটিং মিছিলে গেল না, অথচ তাকে নির্বাচিত করে দিল, সভাপতি নির্বাচন করলো 48 মণ্ডল। এদের দাবি হচ্ছে আমরা যদি নতুনই নির্বাচিত করতে হয়, অল্প বয়সী কাউকে নির্বাচিত করতে হয়, তা বিমান ঘোষকে নির্বাচিত করা হোক এবং যাকে নির্বাচন করা হয়েছে তাকে মোটামুটি আমাদের 48 মণ্ডলের কেউই চাইছে না। পরের খবরে আসি, পুরপিতার সঙ্গে বচসা জেরে পদত্যাগের ইচ্ছে প্রকাশ তৃণমূল বিধায়কের। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। জঙ্গিপুর পুরসভার কাজ দেখতে এলাকায় যান জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ তোলেন বিধায়ক। সেখানে ছিলেন তৃণমূল পরিচালিত জঙ্গিপুর পৌরসভার উপপৌরপিতা সন্তোষ চৌধুরী। দুর্নীতি নিয়ে অভিযোগ শুরু হতেই সেখান থেকে বচসা, তারপরেই পদত্যাগের ইচ্ছে প্রকাশ বিধায়কের। আরো বিস্তারিত জানাবেন কৌশিক, রয়েছেন মুর্শিদাবাদ থেকে প্রতিনিধি টেলিফোন লাইনে। কৌশিক, দেখো, যেটি জানা যাচ্ছে যে জঙ্গিপুর পৌরসভায় কাজের নিম্নমান নিয়ে প্রশ্ন তুলেছিলেন জাকির হোসেন এবং এই নিয়ে কিন্তু যে সরকারি আধিকারিকদের নিয়ে তিনি পরিদর্শনে যান এবং সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে দেখা হয় এবং সেখানে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলেন। এরপরে কিন্তু তিনি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেন এবং সেই মুহূর্তে যখন তিনিও পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেন সেই মুহূর্তে ওই পৌরসভারই তিনি ভাইস কাউন্সিলর ছিলেন, তিনিও কিন্তু সেই সময় এই পদত্যাগের হুঁশিয়ারিও দেন। অর্থাৎ দুইজনে কিন্তু একদম পদত্যাগে ইচ্ছা প্রকাশ করেন এবং এই নিয়ে কিন্তু দুইজন সামনাসামনি তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন একের পর এক। জঙ্গিপুর পৌরসভা আজ পর্যন্ত জঙ্গিপুর। কৌশিক, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ তোমাকে।